আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা রয়েছেন মন্ত্রী পদমর্যাদায় এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন, সচিব বা সিনিয়র সচিবের পদমর্যাদায় বিশেষ সহকারী রূপে যারা আছেন, তাদের সেফ এক্সিট নিয়ে নানা রকম কথা, কল্প কাহিনী, এগুলো রীতিমতো ওপেন সিক্রেট। এতটা খোলামেলাভাবে বলা হচ্ছে, যেটা আজ থেকে ৩-৪ মাস আগে একেবারে অকল্পনীয়। যখন কিংস পার্টি হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বলেছেন তার নিয়োগকর্তা, সেই এনসিপির আবার প্রধান জনাব নাহিদ, তিনি যখন বলেন যে কিছু উপদেষ্টা তারা সেফ এক্সিটের জন্য প্রাণান্ত চেষ্টা করছেন এবং কিছু উপদেষ্টা এনসিপির সঙ্গে বা নাহিদ ইসলামদের সঙ্গে বা ছাত্র জনতার সঙ্গে প্রতারণা করেছেন। আর প্রতারণাকে যদি আপনি আরেকটু ব্যাখ্যা করেন, এটা কেবলমাত্র ফ্রড নয়, এটার সঙ্গে মুনাফিকি জড়িত। প্রতারণা এবং মুনাফিকির মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো প্রতারণা একটা কৌশল, মুনাফিকি একটা রীতিমতো কবিরা গুনাহ। মুনাফিকি করেছেন, বেঈমানি করেছেন, বেঈমানিটা আরও খারাপ। এটাই বাস্তবতা। কেননা এই নাহিদ ইসলাম যারা আসছেন, ৩০-এর নিচে তাদের বয়স, তাদের সরলতা, তাদের আন্তরিকতা, তাদের ইচ্ছার কোনো ঘাটতি ছিল না প্রথম ৬ মাসের মধ্যে। এমনকি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এখন দুর্নীতির দায়ে দায়ী করা হচ্ছে, আপনি প্রথম ৬ মাস দেখেন, একটা বিন্দু পাবেন না। তাহলে এই যে তারা যেভাবে দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ল বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলো, এর কারণ কি, রিজনটা কি, সেই রিজনটাই ইন্ডিকেট বা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন জনাব নাহিদ ইসলাম। তো তার এই বক্তব্য অনেকটা ঝড়ের গতিতে, বিদ্যুতের গতিতে, বারুদের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কে যাওয়ার আগে বা এগুলো নিয়ে একটা কনক্লুশনে যাওয়ার আগে আমাদের যারা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সঙ্গী সাথী, তাদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার। হাতে গোনা ২-৪ জন ছাড়া, যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফয়জুল করিম, ডক্টর সালেহ আহমেদ যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন, এরকম বা জনাব আবরার শিক্ষা উপদেষ্টা রয়েছেন, মানে যাদের রয়েছে বর্ণাঢ্য সুনাম সুখ্যাতি এবং তারা আপন আপন মন্ত্রণালয়ে ভালো করছেন। আমি আরও আছেন ২-১ জন, যেমন ফরিদা আপা আছেন, ফরহাদ মাজারের ওয়াইফ। তারপর আরেকজন ভদ্রমহিলা আছেন, তিনি এনজিও কোঠায় এসেছেন, কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো বিতর্ক আসেনি। শারমিন মুর্শিদ। তো বাকি যারা আছেন তাদের ব্যাপারে যে অভিযোগ, ইন জেনারেল অভিযোগ, তারা নিজেরা দুর্নীতিবাজ, তাদের পিএস এপিএস দুর্নীতিবাজ, তারা আপনজনদের সঙ্গে, অধীনস্থদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেন, মিসবিহেভ, এবং সবাই যেন অনেকটা তালেবর হয়ে গেছেন, কাউকে চিনেন না, কারো টেলিফোন ধরেন না এবং তাদেরকে পাওয়া যায় না সময় মতো। এটা হলো বাস্তবতা। ২ নম্বর হলো যে এদের একটা বিরাট অংশ বিদেশি নাগরিক, কেউ ব্রিটিশ সিটিজেন, কেউ আমেরিকান সিটিজেন, এবং এটা নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে যে যেখানে একজন সংসদ সদস্য হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য শতভাগ বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো বিদেশি নাগরিক যদি থাকেনও, তাকে সেই পাসপোর্ট হ্যান্ডওভার করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে। যেমন এহসানুল হক মিলন, তো তিনি আমেরিকান নাগরিক ছিলেন, নির্বাচন করার জন্য তাকে সেই নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের পাসপোর্ট ধারণ করতে হয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে অন্যান্য যারা ওনার এই ক্যাবিনেটে আছেন,
তারা যদি কেউ ব্রিটিশ সিটিজেন হন আর কেউ যদি আমেরিকান সিটিজেন হন, তাহলে তারা কি করে দায়িত্ব পালন করেন, এগুলো নিয়ে কেন সমালোচনা হবে না? যা হবার তাই হচ্ছে। আর কয়েকজন উপদেষ্টা রয়েছেন যাদের আচার আচরণ একেবারে বিরক্তিকর। মানে তাদের কথা শুনলে, তারপরে তাদের কর্মকাণ্ড দেখলে মানে মানুষের মেজাজ গরম হয়ে যায়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ, সেই ইমেজের সঙ্গে আসলে এই জিনিসগুলো যায় না। এরপরে কয়েকজন উপদেষ্টা, তার মধ্যে ধরুন আসিফ নজরুল, রেজওয়ানা, তাদের সম্পর্কে কেন যেন মানুষ একেবারে ক্ষোভে ফুঁসছে। দুজনই আমার ডিপার্টমেন্টের সতীর্থ, আমরা একসাথে পড়াশোনা করেছি, একই ডিপার্টমেন্টে, ছোট বড়, কেউ বড় কেউ ছোট, যেহেতু আমরা একই ডিপার্টমেন্টের, তো তাদের প্রতি আমার একটা অন্যরকম মমত্ববোধ, ভালোবাসা, শ্রদ্ধা সবই কাজ করে। কিন্তু বাস্তব অবস্থা হলো যে এই দুজনের নাম শুনলে মানুষের মেজাজ গরম হয়ে যায়, মানুষ দেখতেই পাচ্ছে না। এটা হলো রিয়ালিটি। এর মধ্যে রেজওয়ানাকে নিয়ে একেবারে বিতর্ক তুঙ্গে, কয়েকটি কারণে। রেজওয়ানার স্বামী, তিনিও আমাদেরই ডিপার্টমেন্টের ছাত্র, ল ডিপার্টমেন্টের ছাত্র। তো রেজওয়ানার স্বামী মূলত প্রথম দিকে বিপুর সঙ্গে, অর্থাৎ যে নসরুল হামিদ বিপু, তার কোম্পানিতে চাকরি করতেন। তো রেজওয়ানা মূলত পরিবেশ কর্মী ছিলেন এবং বাংলাদেশের ভূমিদস্যু যারা, তারপরে যারা পরিবেশ নষ্ট করে, তাদের সঙ্গে তার একটা নিদারুণ, যাকে বলা হয়, দূরত্ব ছিল। এবং সে অনেক মামলা মোকদ্দমা করে বিভিন্ন মানুষকে নানাভাবে তিনি এই পরিবেশ রক্ষার নামে বিভিন্ন মানুষের জীবন তিনি হারাম করে দিয়েছিলেন। ফলে তার শত্রুর অভাব ছিল না। ফলে একটা সময় দেখা গেল যে হঠাৎ করে তার স্বামী সেই অপহৃত হলেন, অপহরণের শিকার হলেন। সেই অপহরণের পেছনে নানা রকম গল্প কাহিনী আছে। তো পরে আবার তাকে যখন উদ্ধার করা হলো বা তাকে যখন পাওয়া হলো, রেজওয়ানা এই ঘটনার পরে অনেক দিন চুপচাপ ছিলেন। আমি এই বিষয়গুলো একেবারে গভীর থেকে জানি, মানে পুরো বিষয়টা জানি কয়েকটা কারণে। প্রথম কারণ হলো যে বিপু, নসরুল হামিদ বিপু ঠিক আমার পাশের চেয়ারটিতে বসতেন। তিনি বয়সে আমার চেয়ে 1 বছরের সিনিয়র। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, অসাধারণ একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং তখনও পর্যন্ত সে মন্ত্রী হয়নি, আমি এটা 2009-10 সনের ঘটনা বলছি। তো অনেক আগের থেকে বিপুর কোম্পানিতে চাকরি করতেন এই রেজওয়ানার স্বামী। পরবর্তীতে বিপু যখন মন্ত্রী হয়ে গেল, তখন সঙ্গত কারণেই তার অনেক কোম্পানির শেয়ার বা যাকে বলা হয় মালিকানা তাকে হস্তান্তর করতে হয়েছে। এবং সেভাবেই হয়তো, আমি জানি না, সেভাবেই হয়তো রেজওয়ানার যে হাজব্যান্ড, তিনি যেহেতু দীর্ঘদিনের তার সহকর্মী, বিশ্বস্ত, এবং বিপু আমাকে বলছিলেন যে বিপুর জন্য সমস্যা হলো যে যারা রেজওয়ানার স্বামীকে অপহরণ করেছিলেন তাদের সঙ্গে মানে বিপুর ভালো সম্পর্ক ছিল, আর তার স্টাফ ছিল, কিন্তু সে আনডান ছিল এই সময়টাতে। তখন সে আক্ষেপ করে আমাকে বলছিলেন যে রেজওয়ানার স্বামী, তার অফিসের স্টাফ খুবই ভালো, এবং তখন বিপুর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সে নিজেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে বিভিন্ন ব্যাংকে। তখন আমার ব্যবসা তুঙ্গে, আমি 2009-10-11 সনের কথা বলছি, ব্যবসা তুঙ্গে, বড় বড় ব্যাংকের এমডিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো সে আমাকে বলছিল যে দেখো তো ভাই, আমার জন্য 10-12 কোটি টাকার একটা লোনের ব্যবস্থা করে দিতে পারো কিনা, তোমার সাথে তো সবারই একটা ভালো সম্পর্ক, করে দিতে পারো কিনা, আমার ফ্যাক্টরিটা আমি আর চালাতে পারছি না। তার যে সোয়েটার ছিল, তো তার 2-3টা ব্যবসা, এবং তার ওই 2011 সনে কোনো ব্যবসায় ভালো ছিল না। তার ল্যান্ড প্রজেক্ট ভালো চলছিল না, তার যেটা ডেভেলপিং ব্যবসা ভালো চলছিল না, ফ্যাক্টরিটা ভালো চলছিল না, তার একটা ফার্নিচার ব্যবসা ছিল সেটাও ভালো চলছিল না। তো এই পুরো জিনিসগুলো, তার একটা বাড়ি ছিল বাড়িধারাতে, ওই বাড়িটাই তার সম্পত্তি, আর অন্যান্য দিক থেকে লোনের দায়ে একেবারে সে বিধ্বস্ত একজন মানুষ ছিল। তো যাই হোক, পরবর্তী যখন মন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রী হয়ে যাওয়ার পরে তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি, কখনো যোগাযোগ হয়নি। ওই যে আমি বললাম যে যখনই একটা মানুষ আমার খুব ঘনিষ্ঠ কিন্তু সে ক্ষমতা পেয়ে যায়, আমি আর তার সঙ্গে যোগাযোগ রক্ষা করি না।
তো জাভেদের সঙ্গে এই যে বিখ্যাত, তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু মন্ত্রী হওয়ার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। পলক, তার জ্যাকব, শাহরিয়ার, মানে এরা বলতে গেলে সবাই খুব ছোট ভাই, একেবারে এমন ছোট ভাই। তারপরে যে মুরাদ, ডাক্তার মুরাদ হাসান, মানে তারা বড় ভাই হিসেবে, লিডার হিসেবে একটা মানুষকে যতটা শ্রদ্ধা করা দরকার ওইভাবে আমাকে করতেন। কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতা পেয়ে গেছেন, জীবনে কখনো তাদের সাথে আমার কথা হয়নি, টেলিফোনও হয়নি কখনো। দিস ইজ মাই ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু তারা কী কর্মকাণ্ড করছেন সেই কর্মকাণ্ডগুলো জানতাম। তো এনিওয়ে, তো যখনই বিপু অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়লো, এবং সীমাহীন দুর্নীতি, সে কিন্তু আগের থেকেই দুর্নীতি করছিল। কিন্তু মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তার দুর্নীতি ছিল এলাকার ওই যে চেয়ারম্যানদের কাছ থেকে টাকা নেওয়া, চাঁদাবাজি করা, এরকম জিনিসগুলো অনেকটা যাকে বলে খাইস্টা বা স্যাসর যে শব্দগুলো আমরা ব্যবহার করি, ওইরকম কর্মকাণ্ড করতেন তিনি যতদিন তিনি এমপি ছিলেন। ওইভাবে তার সংসার চালাতে, এবং তার ওই যে ওখানকার যে উপজেলা চেয়ারম্যান ছিল, সেই উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তিনি এই কাজগুলো করতেন। কিন্তু হি ওয়াজ ওয়েল বিহেভড ম্যান। আর মন্ত্রী হওয়ার পরে মানে সে দুর্নীতির মাস্টার মাইন্ড। সে সালমান এফ রহমান, তৌফিক আল্লাহি, আরও মানে পুরো একটা গ্যাং মিলে সে যে কর্মকাণ্ড করেছে, এবং সঙ্গত কারণেই তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এখানে তার বিনিয়োগ, তার টাকা পয়সা সব মিলিয়ে একেবারে মুহূর্তের মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়তো এই মন্ত্রণালয়। এই যে যত তেল গ্যাস কেনা, বিদেশিদের পেমেন্ট দেওয়া, নতুন কূপ খনন করা, সব মিলিয়ে এই মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল দুর্নীতির সাথে অন্য কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি তুলনা করা যাবে না। অতীতে বিএনপি যারা ছিল, সেই ডক্টর মোশাররফ বলেন, তারপরে তার আগে ছিলেন আরাক মোশাররফ সাহেব, ওই যে সচিব এরশাদের যে জিনাত মোশাররফের হাজব্যান্ড মিস্টার মোশাররফ, মানে সবার মধ্যেই ভীষণ রকম দুর্নীতির অভিযোগ, ভীষণ রকম দুর্নীতির অভিযোগ। কিন্তু আওয়ামী লীগ জমানাতে প্রথম যারা মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীদের মধ্যে ধরেন ব্রিগেডিয়ার নাম ছিলেন, উনি জীবিত আছেন কিনা জানি না, রিজনেবল অনেস্ট ছিলেন। তো যা হোক, এখন এই যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে দেখা গেল যে এই বিপুর সহায় সম্পত্তি, তার ব্যবসা বাণিজ্যের সঙ্গে রেজওয়ানার হাজব্যান্ডের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে সবাই আলাপ আলোচনা করছে যে সে মানে রেজওয়ানা এবং তার স্বামী, তারা এই বিপুর সহায় সম্পত্তি রক্ষা করছে। কিন্তু আমি প্রেক্ষাপট বললাম যে সম্পর্কটা আজকে নয়, অনেক আগের থেকে। কিন্তু এর বাইরে আরও ভয়ঙ্কর খবর হলো যে বিপুর যে আরও সহায় সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি, যার সঙ্গে রেজওয়ানা বা তার স্বামীর কোনো সম্পর্ক নেই, সেগুলো স্থানীয় বিএনপির বড় বড় নেতারা যেভাবে তারা রক্ষা করছে এবং বিপুর স্বার্থ সংরক্ষণ করছে, আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান বিপু আওয়ামী লীগের মধ্যে, আর সবচেয়ে সেফেস্ট, নিরাপদ যে যদি কেউ থেকে থাকে, ইভেন বেটার দ্যান এস আলম। এস আলম এখনও বাংলাদেশে রাজত্ব করে যাচ্ছেন, তো এস আলমের চাইতেও বিপু এখন ভালো অবস্থানে আছেন। তো এটা রেজওয়ানাকে এবং তার স্বামীকে সে যতই কথা বলুক না কেন বিব্রত করছে। এবং একই সঙ্গে সেন্ট মার্টিনে নিয়ে তার যে চিন্তা চেতনা, বা সে যেভাবে সেন্ট মার্টিনকে দূষণমুক্ত করার নামে পর্যটক বন্ধ রেখেছে, এটা ছড়িয়ে পড়েছে যে এরা আসলে মার্কিন স্বার্থ রক্ষা করে সেন্ট মার্টিনকে আমেরিকা দিতে চাচ্ছে। এই জিনিসগুলো চলে আসছে। এর মধ্যে আরেকজন আছে আদিলুর রহমান শুভ্র, আমাদের ল ডিপার্টমেন্টেরই, সামনে খুব কম আসে, কিন্তু সবার সঙ্গে সে খারাপ আচরণ করে। মানে তার ভাবসাব, আপনি মানে এই লোক যে মানুষের সাথে এতটা খারাপ আচরণ করতে পারে, উগ্র আচরণ করতে পারে, এটা আদিলুর রহমান শুভ্রকে না দেখলে, মানে যারা দেখেছেন এই ক্ষমতা গ্রহণের আগে, তারা বিশ্বাসই করবেন না। সবার সাথে প্রচণ্ড রকমভাবে তার বদনাম ছড়িয়ে পড়েছে। আমি এইভাবে, যেমন আসিফ আহমদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ আসছে বা অনেক কিছু আসছে, তো এগুলো নাহিদ ইসলাম থেকে শুরু করে এনসিপির যারা নেতৃবৃন্দ রাজপথে আছেন, তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিন্তায় ফেলে দিয়েছে। এবং সবাই বলার চেষ্টা করছে যে এই যে লোকজন, তাদের সেফ এক্সিট কী, এবং যারাই দুর্নীতি করে, যারাই বিতর্কিত হয়ে পড়ে, তারা সবসময় একটা নিরাপদে পালানোর চেষ্টা করে। তো সেই চেষ্টা অনেকে করছেন, অনেকে বিভিন্ন লোকের সাথে, রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছেন বলে নানা রকম বক্তব্য ছড়িয়ে পড়েছে। এটা ছড়িয়ে পড়ার কারণে
দেখা গেল এনসিপি যারা নেতৃবৃন্দ তারা বলছেন যে তারা নিরাপদ মানে সেফ এক্সিট পাবেন না, নিরাপদে পালাতে পারবেন না, এবং তাদের নিরাপদে মানে সেফ এক্সিটের একমাত্র যাকে বলা হয় পন্থা হলো মৃত্যু। খুবই ডেঞ্জারাস একটা কথা। এই কথা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে। আর যারা সাধারণ জনগণ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এদের পাসপোর্ট সিজ করা হোক, এরা যেন বিদেশ যেতে না পারে, ক্ষমতা ত্যাগের আগেই তাদের পাসপোর্ট সিজ করতে হবে, এবং তারা বাংলাদেশ থেকে কোনো অবস্থাতেই যেতে পারবে না, তাদেরকে যেতে দেওয়া হবে না। এইরকম যে একটা অবস্থা বাংলাদেশে চলছে, আসলে এরকম তো হওয়ার কথা ছিল না। এখানে আরও অনেক ভালো কিছু হওয়ার কথা ছিল। এর কারণ হলো যে লোকগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সবাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষা দীক্ষায়, পরিবারে, মান মর্যাদায়, সব দিকে। কেন এরকম হলো? কেন আমরা ক্ষমতার দ্বারা এতটা মোহগ্রস্ত হই? কেন আমাদের অভাব, টাকার অভাব, বিলাসিতার অভাব আমাদেরকে কেন কুকর্মে তাড়িত করে? কেন আমরা স্থির থাকতে পারি না? আওয়ামী লীগের জন্য আমেরিকার মায়াকান্না শুরু হয়েছে। কেন? বাংলাদেশে প্রায় সবাই জানেন যে আওয়ামী লীগের পতনের পেছনে আমেরিকার হাত ছিল। এটিকে কেউ ডিপ স্টেট পলিসি বলছেন, কেউ এটাকে ডোনাল্ড লু, পিটার হাস এদের কারসাজি বলছেন, কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন, আর অনেকেই সেনাবাহিনী, জনতা, ছাত্র সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা বলছেন। হোয়াট এভার মেবি, আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের প্রায় সব লোক তারা সেই ডোনাল্ড লু, ডিপ স্টেট পলিসি, জর্জ সরোজ এবং তাদের সঙ্গে ছোটন গ্যাং, এই যে জিনিসগুলোর সামনে চলে এসেছে, এটাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল্যায়ন করার চেষ্টা করছেন যে এটি কারা হলো এবং এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অভ্যন্তরে কারা কারা জড়িত, আমলাতন্ত্রে কারা কারা জড়িত, মিলিটারিতে কারা কারা জড়িত, এবং সেভাবে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে ফেরার জন্য। ইতিমধ্যে রাজনীতিতে নানা রকম শূন্যতা তৈরি হয়েছে, আর সেই শূন্যতার প্রেক্ষিতে একটা ভালো নির্বাচন, একটি স্ট্যাবল গভর্নমেন্ট এবং আমেরিকা যে স্বার্থগুলো চাচ্ছে সেই স্বার্থগুলো সংরক্ষণ করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। এজন্য আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে নির্বাচন আনার জন্যে, রাজনীতির মূল ধারায় আনার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছে গত 3 মাস ধরে। বহু বৈঠক বাংলাদেশে হচ্ছে গোপনে, বহু বৈঠক বিভিন্ন স্পর্শকতার জায়গাতে হচ্ছে, এবং আমরা যে জিনিসগুলো দৃশ্যমান দেখেছি যেগুলো অস্বাভাবিক, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, তারপর সেনাবাহিনী প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ, এই জিনিসগুলো অস্বাভাবিক। রাষ্ট্রদূতদের সঙ্গে বা বিদেশি কূটনীতিবিদ যারা আছেন তাদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ, বাংলাদেশ থেকে উড়ে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত ইংল্যান্ডে গিয়ে বা লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, এই জিনিসগুলো রাজনীতির অস্বাভাবিক, এবং এই অস্বাভাবিকতা তখনই ঘটে যখন কেউ অস্বাভাবিক কিছু করতে চায়, যেটা জেনারেল একটা যাকে বলা হয় ফেনোমেনা, একটা সাধারণ দৃষ্টান্ত। যখনই দেখবেন যে অস্বাভাবিক কিছু ঘটছে সমাজে, তখন দেখবেন যে তার অন্তরালে বহু অস্বাভাবিক, পর্দার আড়ালে অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। তো সেই অস্বাভাবিক ঘটনাগুলো হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিএফআইতে যারা ডিজি ছিলেন, নজিরবিহীনভাবে আওয়ামী লীগ জমানার প্রায় সব ডিজিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বলা হয়ে থাকে বা শোনা যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়ার থেকে জেনারেলদেরকে ইন্ডিমিনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান সর্বোচ্চ চেষ্টা করেছেন বা করে চলেছেন। আই ডোন্ট নো, আমি এটা জানি না, কিন্তু অহরহই আলোচনাগুলো হচ্ছে। কিন্তু কেন? মূলত যারা ডিজি হিসেবে ছিলেন সবাই আওয়ামী লীগের দোসর ছিলেন এবং তাদের বিচার হওয়া উচিত।
দৃষ্টান্তমূলকভাবে তাদের বিচার হওয়া উচিত। তো এটা কেন যাকে বলা হয় ইনডিউমিনিটির আওতা আনতে হবে? কারণটা হলো এই যে এখান থেকে একটা সিন্ডিকেট করে কাজগুলো করা হয়েছে। ধরুন জাস্টিস সিনহাকে পিটানো হয়েছে। তো জাস্টিস প্রধান বিচারপতি সিনহাকে পিটানো হয়েছে, যিনি ডিজিএফের প্রধান ছিলেন, তিনি ছিলেন সেখানে উপস্থিত। তার সঙ্গে তো হয়তো ক্যাপ্টেন পদমর্যাদার একজন ছিলেন, লেফটেন্যান্ট পদমর্যাদার একজন ছিলেন, কর্নেল পদমর্যাদার একজন ছিলেন। তো যখন এটা ইন্টারোগেশনে আসবে, সঙ্গে সঙ্গে বাকি সবার নাম আসবে যারা এখন বাহিনীতে আছেন, কমান্ড পরিচালনা করছেন। তো এভাবে আসলে দেখা গেল যে এই ৫ জন ডিজিএফআইয়ের কর্মকর্তা বা র্যাবের যে সাবেক কর্মকর্তা, তার সঙ্গে শত শত কর্মকর্তা যারা এখন স্টিল সার্ভিং। তো তারা কি করেছে, শেখ হাসিনার দোসর হিসেবে ডিজিএফআই ডিজি তিনি একটা কমান্ড ক্যারি করেছেন, আর সেই কমান্ডটা তিনি ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারতেন ডিজি হিসাবে। এর কারণ হলো তিনি সব কথা মানতে বাধ্য নন। কিন্তু তার অধীন তিনি যখন একজন ক্যাপ্টেনকে বললেন যে ডু ইট, তখন কিন্তু তার কোনো অপশন থাকে না, তাকে সেটা মান্য করতেই হবে। তো এই ক্ষেত্রে যে সামরিক জটিলতা দেখা দিয়েছে বা কমান্ডিং জটিলতা দেখা দিয়েছে সেনাবাহিনীর ভিতরে, যেটা সেনাপ্রধান বলছিলেন যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো ভেঙে পড়েছে, কেবলমাত্র সেনাবাহিনী অক্ষত আছে। কিন্তু এই এখন যা কিছু চলছে এতে করে সেনাবাহিনী অক্ষত থাকবে না। এই কারণে আমেরিকা চাচ্ছে যে এখানে একটা সন্তোষজনক নিষ্পত্তি হোক। এর কারণ হলো তারা পাকিস্তানে যে ইমরান খানকে হটিয়েছিলেন, একই মডেল বাংলাদেশে করা যাচ্ছে না। এর কারণ হলো ডিপ স্টেট পলিসির ফার্স্ট ফেজে ইমরান খানকে সিলেক্ট করেছিল আমেরিকা, এবং আমেরিকা বাংলাদেশে যেভাবে এই মুহূর্তে জামাতকে আমেরিকা প্রমোট করছে, আবার বলছে। এবং দেখুন, অনেক আগে সজীব ওয়াজের জয়, এটা 2000 কত 16-17 সনে হয়তো তিনি বলেছিলেন যে এখন আমেরিকান দূতাবাস হয়ে গেছে জামাতের ঘাঁটি, অর্থাৎ আমেরিকা প্রয়োজনে যে কোনো প্রতিষ্ঠানের সাথে, যে কোনো লোকের সাথে, সেটা একদিন আগে যাদেরকে জঙ্গি বলেছে, একদিন আগে যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার স্ত্রী বা তার সন্তানের সঙ্গে তার পরের দিন একই টেবিলে বসে তারা খেতে পারে। ওদের কাছে এটা কোনো বিষয় নয়, যখন যাকে প্রয়োজন। তো ইমরান খানকে যখন ক্ষমতায় বসানো দরকার, ঠিক সেই সময়টাতে দেখা গেল কানাডাতে প্রবাসী একজন প্রখ্যাত আলেম ডক্টর তাহের আল কাদরি। তো ডক্টর তাহের আল কাদরি থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশাল গোষ্ঠী, তাদেরকে আমেরিকা পিক আপ করলো এবং উনি পাকিস্তানে এসে বিরাট মার্চ করলেন ইমরান খানের পক্ষে। এরপরে ওখানে ডিজেল মাওলানা ফজলুর রহমান, তো জমিয়তে উলামায়ে হিন্দ, না ওটা জমিয়তে উলামায়ে হিন্দ নয়, ওর আমার মনে আসতেছে না, কিন্তু তাকে সবাই ডিজেল মাওলানা বা মাওলানা ফজলুর রহমান হিসেবে ছিলেন, খুব বিখ্যাত রাজনীতিবিদ। তাকেও আমেরিকা পুশ করে ইমরান খানের দলে ভিড়িয়ে দিল। অর্থাৎ এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি আমেরিকার প্রতিভূ ধরেন, তো তার অক্সিলারি ফোর্স হিসেবে যাদেরকে আমেরিকা তার সঙ্গে জুটিয়ে দিয়েছে, ইমরান খানকেও ঠিক সেইভাবে তার সঙ্গে জুটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইমরান খান দুটো কাজ করেছিলেন, তিনি ক্ষমতায় বসেছিলেন আমেরিকার তাবেদার হয়ে, কিন্তু ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানের তাবেদার এবং নিজের দল প্রতিষ্ঠা করা, নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন। আর সেকেন্ডলি তার মারাত্মক ভুল হলো তিনি ব্যাপক পূর্ব প্রস্তুতি ছাড়া সরাসরি সেনাবাহিনীর সঙ্গে কনফ্রন্টেশনে চলে গিয়েছিলেন, এবং সেনাবাহিনী পাকিস্তানে এতটা সুসংহত রাজনীতি, অর্থনীতি এবং কমান্ডিং ক্ষেত্রে বিশ্বে অন্য কোনো সেনাবাহিনী মানে এরকম না। মানে বলা হয়ে থাকে যে পৃথিবীর সব দেশেরই একটা করে সেনাবাহিনী আছে, আর পৃথিবীর একটা সেনাবাহিনী যার একটা দেশ আছে, সেটা হলো পাকিস্তান সেনাবাহিনী। অর্থাৎ ওখানে সেনাবাহিনীর বাইরে কোনো কিছু করা সম্ভব নয় টিল নাও, এখন পর্যন্ত। এটাকে ইমরান খান চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেকেন্ডলি তিনি আমেরিকাকে যখন দেখলেন যে আমেরিকার সাথে তার হচ্ছে না এবং আমেরিকা তাকে শত্রু মনে করছে, তিনি অল্টারনেটিভ রাশিয়ার দিকে ঝুঁকার চেষ্টা করলেন, এবং এর ফলে তার পতন খুব দ্রুত চলে এলো। এক্ষেত্রে
আমেরিকা 100% সফল হয়েছে পাকিস্তানে কয়েকটি কারণে। সেটা হলো ওখানে রাজনৈতিক দলগুলো, ইনস্টিটিউশনগুলো বাংলাদেশের মতো এভাবে ভেঙে যায়নি। আজ বিএনপি যত দুর্বল, জাতীয় পার্টি যত দুর্বল, মানে আওয়ামী বিরোধী শক্তি দুর্বল, এমনকি আওয়ামী লীগও দুর্বল, এটা পাকিস্তানে নেই। পাকিস্তানের প্রায় সব রাজনৈতিক দলগুলো মোটামুটি সক্ষম। সেটা বিলাল ভুট্টোর দল বলেন, নওয়াজ শরীফের দল বলেন, তারপরে ইমরান খানের দল বলেন, মানে তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, কিন্তু রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোকে তারা কখনো ধ্বংস করেনি পাকিস্তান। সেকেন্ড থিং হলো সেখানকার জুডিশিয়ারি অত্যন্ত স্ট্রং, সিভিল সার্ভিস আরও স্ট্রং, আর মিলিটারির কথা তো বললাম। ফলে ইমরান খানকে কিকড আউট করে যখনই আমেরিকা শাহবাজ শরীফকে পিক করলেন এবং শাহবাজ শরীফের সঙ্গে বিলাল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির বন্ধুত্বটা করিয়ে দিলেন, ফলে সেখানে সরকার টিকে গেল এবং আমেরিকা ঠিকই সেখানে ছড়িয়ে ঘোরাচ্ছে। কিন্তু বাংলাদেশে যে প্রবলেমটা হচ্ছে, যেহেতু এখানে জামাত, বিএনপি, এনসিপি এই রাজনৈতিক দলগুলোর গত 15 বছর ধরে, মানে এনসিপি তো একেবারে নতুন, আমি শুধু জামাত, বিএনপি, জাতীয় পার্টি এই 3টা দলের কথা বলি। শেখ হাসিনা যে কাজটি করেছেন, এদের সবাইকে নির্বিষ করেছেন, সবার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, সকলের মধ্যে আতঙ্ক তৈরি করে ফেলেছেন এবং সকলের চিন্তা শক্তির স্বপ্ন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাহস একেবারে মাইনাস করে দিয়েছেন। আর যাকে ক্ষমতায় বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে তিনি না ইমরান খান, না হামিদ কারজাই, না ডক্টর ইউনূস, না হাসিনা, না কোনো কিছু। মানে তিনিও যেটা হলো যে তার দুটো রূপ। আন্তর্জাতিকভাবে তিনি বেশ নামকরা, বাকপটু, কথাবার্তা, কিন্তু দেশের মধ্যে রাজনীতির সাথে, অর্থনীতির সাথে, জনগণের সঙ্গে তার কখনোই সম্পর্কটা ছিল না। 2 নম্বর হলো তিনিও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো শেখ হাসিনার দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হয়ে একজন ভীত মানুষে পরিণত হয়েছেন। ফলে গত 14 মাসে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেও এই মানে পাকিস্তান মডেলে একটি রাষ্ট্র তৈরি করার জন্য, একটি সরকার গঠন করার জন্য, একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণান্ত চেষ্টা করে এখন বলতে গেলে শূন্যের কোঠায় চলে এসছে। এটা সম্ভব নয়। কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবকে দেশে আনা যাচ্ছে না, বিএনপিকে মূল স্রোতে নেওয়া যাচ্ছে না, বিএনপির সঙ্গে জামাতের একত্র করা যাচ্ছে না, জামাতের সঙ্গে হেফাজতের বন্ধুত্ব করা যাচ্ছে না, এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক থাকছে না, ইউনূস সাহেবের সঙ্গে উপদেষ্টা থাকছে না। সব মিলিয়ে মানে যারা এটার আয়োজক সবাই হতাশ হয়ে পড়েছেন এবং সেই কারণে এখন আওয়ামী লীগ যেহেতু মানে ইতিহাসের সবচেয়ে একটা যাকে বলা হয় নাজুক অবস্থায় আছেন আওয়ামী বিরোধীদের দৃষ্টিতে, তারা মনে করছেন যে খুব দ্রুত এদের কয়েকজনের ফাঁসি হয়ে যাবে এবং যদি আগামী নভেম্বরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে 2-4 জনের ফাঁসি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আরও ভয় পেয়ে যাবে। তাদের যদি অনেক লোকের সাজা হয়ে যায় তারা নির্বাচন করতে পারবে না। তো এরকম একটা দুর্বল অবস্থায় যখন আওয়ামী লীগকে ভালো একটি প্রস্তাব দেওয়া হবে তখন আওয়ামী লীগ সেটা গ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগ তো জানে যে অতীতে আমেরিকান পলিসি এবং ভারতের যে পলিসি, সেই পলিসি অনুযায়ী শেখ হাসিনা কীভাবে বিরোধী দলকে হ্যান্ডেল করেছে এটা শেখ হাসিনা ভালো করে জানে। যেমন 2018 সালের নির্বাচন, তো 2018 সালের নির্বাচন, 2014 সনের নির্বাচন, এই পুরো নির্বাচন অর্থাৎ এই নির্বাচনে যেন বিএনপি অংশগ্রহণ না করে 2014 সনে, এটা পশ্চিমাদের একটা মন্ত্রণা ছিল ভারতের প্ররোচনা এবং শেখ হাসিনাকে একটা ওয়াকওভার দেওয়ার জন্য। বিএনপি বুঝতে পারেনি, শেখ হাসিনা জানে আমেরিকা এই কাজগুলো করে। আবার 2018 সনে শেখ হাসিনাকে আইনগতভাবে শক্তিশালী করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে একত্র করে নির্বাচনে যে আনা হলো, এটার পেছনে আমেরিকার একটা পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে। সেটা শেখ হাসিনা ভালো করে জানে। আর 2024 সনে কী ঘটেছে সেটাও শেখ হাসিনা ভালো করে জানে। তো কাজেই তিনি বা তার দল একটা রাবার স্ট্যাম্প হবে এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংসদে 30 জন, 40 জন, 50 জন এমপি পাঠিয়ে হৈহুল্লোড় করবে। আর মামলা মোকদ্দমা একই সঙ্গে চলতে থাকবে, জেল ফাঁস একসঙ্গে চলতে থাকবে, আবার পার্লামেন্টেও একসাথে যাবে। অর্থাৎ 2018 সনের নির্বাচনে যে 6-7 জন এমপি বা 6 জন এমপি সংসদে পাঠিয়ে বিএনপির যে করুণ দশা হয়েছিল, ঠিক আওয়ামী লীগের জন্য ওইরকম একটা করুণ দশা
তৈরি করার ক্ষেত্রে আমেরিকা এই মুহূর্তে যে চেষ্টা চালাচ্ছে, এটা আওয়ামী লীগের টপ তুলো সবাই বুঝতে পারছে। ফলে কি হচ্ছে, এই যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পশ্চিমা রাষ্ট্রদূতদের বৈঠক, পেছনে আমেরিকার হাত, বা অনেকে বলার চেষ্টা করছে যে দিল্লিতে অনেক বৈঠক হচ্ছে, দুবাইতে বৈঠক হচ্ছে, ব্যাংককে বৈঠক হচ্ছে, এমনকি আমেরিকাতে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। আওয়ামী লীগ যেটা মনে করছে যে না, তাকে যদি সাস্টেন করতে হয় তাহলে লড়াই করে সংগ্রাম করে সাস্টেন করতে হবে, আর যদি তাদের শেষ হয়ে যেতে হয় তাহলে জুলুম অত্যাচারে তাদেরকে শেষ হয়ে যেতে হবে। মাঝামাঝি কোনো কিছু হলে তাদের এখন যতটুকু আছে এর কিছুই থাকবে না। ফলে আমেরিকা যে মায়াকান্না শুরু করেছে, এটি অন্ততপক্ষে আওয়ামী লীগের জন্য সফল হবে বলে, বা আওয়ামী লীগের দ্বারা এটি সফল করানো যাবে বলে আমি মনে করছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।